এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ে প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম এই অধ্যায়টির ৮০ পৃষ্ঠার এই কাজগুলোর সমাধান দেখব। এখানে আমাদের প্রথম কাজটি হলো চলো শ্যামলী গল্পটি পড়ে আমরা নিজেরা চিন্তা করে বের করি কিভাবে এই সমস্যাটির সমাধান করা যায়। তো শিক্ষার্থীরা এই কাজটি করার পূর্বে আমাদেরকে শ্যামলী গল্পটি আবার পড়ে নিতে হবে। তাই প্রথমেই তোমরা শ্যামলী গল্পটি ভালো করে পড়ে নিবে, তাহলে তোমাদের জন্য নিচের এই কাজটি করা আরো সহজ হয়ে যাবে। তো এখন চলো আমরা দেখে নিই শ্যামলী গল্পের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই কাজটির একটি নমুনা সমাধান দেখানোর চেষ্টা করেছি। শ্যামলী গল্পের শিক্ষার্থীরা তাদের এলাকার সমস্যাটি বুঝতে পেরেছিলেন বন্যপ্রাণী ও পরিবেশ নিয়ে গবেষণাকারী ব্যক্তির কাছ থেকে। গবেষক বললেন, বনের সব পশু পাখি আর গাছপালা একে অপরের উপর নির্ভর করে বাঁচে। নেকড়েগুলো খাবারের জন্য শিকার করত হরিণ, গরু, মহিষ সহ অন্য তৃণভোজী প্রাণীদের, কিন্তু গ্রামের একদল শিকারী নিরাপত্তার অজুহাতে সব নেকড়েকে মেরে ফেলে। বনে যখন আর কোনো নেকড়ে থাকলো না, তখন হরিণ সহ তৃণভোজী প্রাণীদের সংখ্যা দ্রুত বেড়ে গেল। আর তৃণভোজীর সংখ্যা বেড়ে যাওয়াতেই গাছপালার সংখ্যা কমে গেছে দ্রুত, কারণ বেশি সংখ্যক তৃণভোজীরা বেশি বেশি গাছপালা খেয়ে ফেলেছে। আর গাছপালা কমে যাওয়াতেই এ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণও কমে গেছে, ফলে নদীর পানিও কমে গেছে, চারপাশ শুষ্ক ও বিবর্ণ হয়ে গেছে। সমস্যাটি সমাধানের জন্য শিক্ষার্থীদেরকে তাদের অনুসন্ধানের রিপোর্ট সহ বন বিভাগে আবেদন করতে হবে। শ্যামলী গ্রামের সমস্যার সমাধানের জন্য শিক্ষার্থীদেরকে স্থানীয় বন ও পরিবেশ বিভাগের কর্মকর্তার কাছে নেকড়ে পাওয়ার উদ্দেশ্যে আবেদন করতে হবে। এরপর তারা গ্রামের সকলকে সচেতন করবে যাতে তারা আর কোনোদিন নেকড়ে সহ বনের অন্যান্য পশু পাখিকে হত্যা না করে। এছাড়াও বনের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে দিতে হবে। এভাবেই শ্যামলী গ্রামের সমস্যাটি অনেকাংশেই সমাধান করা যাবে। এরপর নিচে বলা হয়েছে, সব দল তাদের উত্তর উপস্থাপন করার পর খুশি আপা জানতে চাইলেন যে তারা তাদের ক্লাবের জন্য কী ধরনের কাজ নির্ধারণ করতে চায়। এ পর্যায়ে ওরা আবারও ৫ থেকে ৬ জনের দলে বিভক্ত হয়ে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের জন্য কাজ কী হতে পারে তার একটি তালিকা তৈরি করল। দলে কাজ করা শেষ হলে প্রত্যেক দল তাদের তালিকা পোস্টার পেপার সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে উপস্থাপন করল। উপস্থাপনার পরে আলোচনার মাধ্যমে ওরা সব দলের তালিকা যৌক্তিকভাবে বিশ্লেষণ করে বাস্তবায়নযোগ্য কাজের তালিকা তৈরি করল এবং সিদ্ধান্ত নিল যে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্যরা একক ও দলগতভাবে সারা বছর ধরে কাজগুলো বাস্তবায়ন করবে। চলো এবার আমরাও নিজেদের মতো করে নিজ নিজ এলাকার বাস্তবতা অনুযায়ী কাজের ক্ষেত্র চিহ্নিত করি। নিচে 3টি উদাহরণ দেওয়া হলো বোঝার সুবিধার্থে। তোমরা চাইলে এগুলো রাখতেও পারো, আবার বাদ দিয়ে অন্য কাজের কথাও ভাবতে পারো। শিক্ষার্থীরা, তার মানে হচ্ছে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হিসেবে সারা বছর ধরে আমরা যে কাজগুলো বাস্তবায়ন করব, এমন কিছু কাজের একটি তালিকা আমাদেরকে তৈরি করতে হবে। এখানে আমাদেরকে 3টি কাজের উদাহরণ দেওয়া হয়েছে, এমন আরও কিছু কাজ আমাদেরকে যুক্ত করতে হবে। তো চলো আমরা এই কাজটিরও নমুনা সমাধানটি দেখে নিই। এখানে তোমরা তোমাদের নিজেদের মতো করে নিজ নিজ এলাকার বাস্তবতা অনুযায়ী কাজের ক্ষেত্রগুলো চিহ্নিত করবে। আমি তোমাদেরকে কাজের একটি নমুনা তালিকা দেখানোর চেষ্টা করেছি। ফলজ ও বনজ বৃক্ষরোপণ, বন্য পশু পাখির আবাসস্থল সংরক্ষণ, নিজের বিদ্যালয় ও আশেপাশের এলাকায় ময়লা আবর্জনা ব্যবস্থাপনা, রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগে নিরুৎসাহিত করা, এরপর বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলা, নির্বিচারে বৃক্ষ নিধন ও পরিবেশ ধ্বংস বন্ধ করতে সরাসরি উদ্যোগ গ্রহণ করা, আর সবশেষ নদীতে ময়লা আবর্জনা ফেলতে নিরুৎসাহিত করা। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির মূল্যায়ন ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।